মাহফিলে হাজির হয়ে যায়। তিনি যখন ভারতবর্ষে জুড়ে আন্দোলন চলছে, গোটা রাজ্য জুড়ে আন্দোলন চলছে, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছে ওয়াকাবলে আন্দোলন যদি করতে হয় দিল্লিতে গিয়ে কি বলে? আপনারা জানেন যে ওয়াকফ সম্পত্তি, প্রথমে জানতে হবে যে ওয়াকফটা কি। ওয়াকফ হচ্ছে আমাদের মুসলমান আমরা যারা, তাদের বাপ দাদাদের আল্লাহর নামে দান করা সম্পত্তিগুলোকে হচ্ছে ওয়াকফ সম্পত্তি বলা হয়। উক্ত সম্পত্তি আপনারা জানেন এর আগে 1995 সালে কংগ্রেস সরকার যখন ক্ষমতায় ছিল, ক্ষমতায় থাকাকালীন আলাদা একটা অ্যাক্ট করে দিয়েছিল। উক্ত অ্যাক্টের মাধ্যমে যে ওয়াকফের কার্যকলাপ কিভাবে মাতোয়ালি থাকবে একটা, এবং কমিটি থাকবে, রাজ্য কমিটি থাকবে, ওয়াকফ বোর্ড থাকবে এবং কেন্দ্রীয় কমিটি থাকবে, সেইভাবে চালিত হচ্ছিল এতদিন ধরে। হঠাৎ করে বিজেপি সরকার ক্ষমতায় এসছে, ক্ষমতায় আসার পরে তারা নতুন অ্যামেন্ডমেন্ট বিল করছে, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট। সেখানে বলছে যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল এটা পাস করতে হবে। বিভিন্ন তারা ওখানে ধাপ রেখেছে, সেগুলো হচ্ছে প্রথমত যে ওয়াকফ সম্পত্তি আছে, ভারতবর্ষের ওয়াকফ সম্পত্তি হচ্ছে সেন্ট্রালের সবচেয়ে বেশি সম্পত্তি আছে রেলের পরে আছে ওয়াকফ সম্পত্তি। যে ওয়াকফ সম্পত্তি যে ডাটাগুলো থাকবে না, ডাটা মিনস যার কোনো কাগজপত্র থাকবে না, সেগুলো সেন্ট্রালের আন্ডারে নিয়ে নেওয়া হবে। এবং ওয়াকফ বোর্ডে যে পার্সন গুলো থাকে, 11 জন করে কমিটি থাকে, তার ভিতরে 2 জন নন মুসলিম রাখা হবে। আরো বিভিন্ন ধরনের বিষয় আছে, সেগুলো করা হবে। সেগুলো আমাদের যারা ওয়াকফ সম্পত্তিগুলোর উপরে অবিচার হচ্ছে, তার জন্য আমাদের মুসলমানরা শুধু পশ্চিমবাংলা না, ভারতবর্ষের সবাই আন্দোলন করছে। পশ্চিমবাংলাতেও আমরা আন্দোলন করছি এই অ্যামেন্ডমেন্টের বিরুদ্ধে। আমাদের ওয়েস্ট পশ্চিমবাংলা থেকে সর্বপ্রথম নওশাদ ভাইজান সুপ্রিম কোর্টে কমপ্লেন করেছে, এবং টানার পরে আরো বিভিন্ন লোকজন কমপ্লেন করেছে। কমপ্লেন হওয়ার পরে আমরা বিভিন্ন জায়গায় আন্দোলন করছি। আন্দোলন করাকালীন এমতো অবস্থায় হঠাৎ করে কিছুদিন আগে দেখলাম দিদি বলছে যে ওয়াকফ আন্দোলন এখানে করা হবে না, পশ্চিমবাংলায় করা হবে না, দিল্লি করেছে, ওটা দিল্লিতে গিয়ে আন্দোলন করো। দিদির কাছে আমার একটাই বার্তা যে এখানে ওয়েস্ট বেঙ্গলে 30% উপরে মুসলিম আছে, এটা কিন্তু ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। তা আপনারা আমাদেরকে দেখছেন না, আমরা ওয়াকফ আন্দোলন এখানে করতে পারবো না, দিল্লি গিয়ে করব। 26-এ বিধানসভা ভোট আসছে আগামীতে, আপনারা সবাই জানেন। তখন আপনাদের কাছে টিএমসি নেতারা যখন আসবে, তখন বলবেন যে দিল্লি যান ভোট চেতে, এটা আপনারা বলে দেবেন দিদিকে। আর আপনারা জানেন যে কমপ্লেন চলছে, কমপ্লেন করা হয়েছে, কেস চলছে সুপ্রিম কোর্টে। জাস্টিস সঞ্জীব খান্না ছিলেন, সঞ্জীব খান্না থাকাকালীন 5 তারিখে ডেট ছিল মে মাসের। এই জাস্টিস গাভাই আবার এই 14-15 তারিখে ওখানে জয়েন করেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসাবে। দুদিন আগে আপনারা দেখেছেন রায় দিয়েছে যে ডি এর রায়, 25% ডিএ ওয়েস্ট বেঙ্গলে যারা যারা পায়নি, যারা চাকরি করে, তাদেরকে ডিএ দিতে হবে। তা দিদির সরকার সেটা কিভাবে দেয় সেটা আমরাও দেখবো। মাসে 10,000 কোটি টাকা করে এক্সট্রা ওটা দিতে হবে। তার পক্ষে কিভাবে দেওয়া সম্ভব বা সম্ভব নয় সেটাও দেখা যাচ্ছে। সুপ্রিম কোর্ট 1 মাসের টাইম দিয়েছে, 1 মাসের টাইমে সে যদি টাকা না দিতে পারে, কোর্ট কন্টেম্পের মামলা হবে সরকারের বিরুদ্ধে। এটাও দেখা দিদি কিভাবে তার সম্মুখীন হয়। দেখেছি পিছনে নওশাদ সিদ্দিকী ভাইজান শিয়ালদা থেকে ধর্মতলা একটা মিটিং দেখেছি ওয়াকফ বিল নিয়ে। আর ভাঙড় থেকে অনেক লোক আসছিল, তাদেরকে আটকে দিয়েছে এটা রাজ্যের পুলিশ, মুখ্যমন্ত্রীর পুলিশ, তাদেরকে বেদরক মারধর করেছে। ওয়াকফ বিল নিয়ে আন্দোলন হচ্ছে, দিদি দাদার সেটিং আছে? সেটা তো সবাই জানে, দিদি দাদা সবার সেটিং আছে। এরা হচ্ছে, দিদি হচ্ছে আরএসএস এর লোক, দাদাও আরএসএস এর লোক, এরা হচ্ছে ভাই বোন, এদের সবই সেটিং আছে। দাদা উপর থেকে যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছে, দিদি সেইভাবে ইনস্ট্রাকশনটা পালন করছে। এবং দাদা বলে দিয়েছে যে আন্দোলন যাতে দমাতে হবে যেমন করে, দিদি সেই কথা শুনে এখানে আন্দোলন করতে দিচ্ছে না। এবং আন্দোলনের বিরুদ্ধে উনি সোচ্চার হচ্ছে, বলছে যে আন্দোলন করবে আমার ছাড়া খারাপ কেউ হবে না। এটা কেন বুঝতে পারছি না। মুসলিমদের ভোট ব্যাংক নিয়ে এত কিছু, এটা নট অনলি মুসলিম, আজকে মুসলিমদের ওয়াকফ সম্পত্তি নিয়ে এত সমস্যা হচ্ছে, এর পরবর্তীকালে কিন্তু আদিবাসীদের বা হিন্দু দেবত্ব সম্পত্তি নিয়ে সব সমস্যা হতে পারে। তখন ভাই হিন্দু ভাইরা এখন থেকে সজাগ থাকতে হবে। এই বিজেপি বা টিএমসি যারা সেন্ট্রালে বিজেপি আছে, তারা কিন্তু হিন্দু মুসলিম দেখে না, তারা আম্বানি আদানিদের জন্যই আছে। এইসব সম্পত্তিগুলো নিয়ে তারা, তাদের মেন লক্ষ্য আম্বানি আদানিদেরকে হস্তান্তর করা। আর দিদি এত কিছু বলছে যে দিল্লি যাও, এখানে যাও, ওখানে যাও। দিল্লি বলছে, দিদির আর একটা কথা শুনলাম কিছুদিন আগে, যে এখানে আমরা লাগু হতে দেবো না উক্ত আইন। লাগু হতে দেবো না, তারা সেইভাবে কোনো রকম নোটিফিকেশন তারা বা কোনো পেশ করেনি।
সেরকম হলে তাহলে এখানে একটা আইন বানাক রাজ্যতে, যে এখানে কোনো ওইভাবে আপনার ওয়াকফ বোর্ডের আইন এখানে কার্যকর করা হবে না। কিন্তু তারাও কিন্তু কিছু করেনি, সব নিজেদের সেটিং, শুধু মানুষের কাছ থেকে কিভাবে ব্যবহার করা হয় সেটাই করছে। এটা আমাদের সোচ্চার হতে হবে আগামী 26-এর জন্য। দিদি বারবারই বলে সংখ্যালঘু ভাইদেরকে ভালোবাসি, সংখ্যালঘু মা বোনদের ভালোবাসি, তাই দিদি বলছে দিল্লিতে গিয়ে আন্দোলন করতে হবে। কি বলবো? এই তো ভালোবাসে, তার প্রমাণ তো দেখলেন তো। সংখ্যালঘু ভাইদের মাদের যদি ভালোবাসতো তাহলে এই ওয়াকফ এখানে সংখ্যালঘু 30%-এর উপরে সংখ্যালঘু আছে, তাহলে ওয়াকফ নিয়ে নিশ্চয়ই দিদি বলতো না যে দিল্লিতে গিয়ে মামলা করুন। আর দিদি একটা আলাদাভাবে রাজ্য সরকারের পক্ষ থেকে একটা কমপ্লেন করতো। সে আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে কেউ কমপ্লেন করেছে কিনা আমার জানা নেই। মহুয়া মিত্র পার্সোনালি একটা কমপ্লেন করেছে, কিন্তু সরকারের পক্ষ থেকে কমপ্লেন করেনি। উনি এটা করছে সেন্ট্রালের হাতে তুলে দেওয়ার জন্য এগুলো করছে। আর দিদির সরকার এইসব ওয়াকফ সম্পত্তিগুলো সরকারের যারা নেতারা, বড় বড় ক্যাবিনেট মন্ত্রীরা আছে, তারা বিভিন্ন জায়গায় এইসব জায়গাগুলো নিয়ে দখল করে আছে তারা। এই জন্যই দিদি আরো এর বিরুদ্ধে হস্তক্ষেপ করছে না। বাদলিয়ায় মোতাবাই যখন বললো যে কুড়িটা যদি জিত পায় চাঁদা তোলা বন্ধ করে দেবো, উনি মন্তব্য করলো এক কমিটি মানে গোলাঘাট, উনি বললো যে বাঁচার মানে ভাগের নামে মন্তব্য করলো। একটা ব্লগার কে কি বললো সেটা জানা নেই। আপনারা জানেন মোসাবাই যেটা বলেছে তারা হয়তো অনেকেই জানে না। এর আগে কামরুজ্জামানকে নিয়ে যেটা মোসাবাই বলেছে, আমি ওখানে প্রেজেন্ট ছিলাম, আপনারা জানেন কিনা বলতে পারবো না। এর আগে মাদ্রাসা শিক্ষক আন্দোলন, একটা মাদ্রাসা আন্দোলন হয়েছিল অনেকদিন আগে। সেই আন্দোলনটা কিভাবে, যখন আন্দোলনটা একটা সংগঠিত হয়েছিল আমরা জেনেছিলাম যে আন্দোলন হচ্ছে, কিন্তু তারপরে হঠাৎ করে কামরুজ্জামানের নেতৃত্বে যে আন্দোলনটা হচ্ছিল, তারপরে কিভাবে ওটা কি হয়ে গেল বা আন্দোলনটা স্থগিত হয়ে গেল জানা নেই। তাহলে নিশ্চয়ই আমাদের একটা ধারণা যে এটা সেটিং হতে পারে। সেই কারণেই মোসা ভাই এই কথাগুলো বলেছে। সেটিং না হলে তারপর থেকে কিভাবে কি হলো, বা অনেকে চাকরি পেয়ে গেছে যারা আন্দোলন করছিল, এগুলো কিভাবে সম্ভব? এগুলো সেইভাবে যদি বিচার হয়, তদন্ত হয়, সব জানা যাবে। কিছু টিএমসির বন্ধুরা বলছে 2026-এ বিধানসভা ভোট আইএসএফ ঘরের থেকে বেরোতে দেবো, বেদরক মারধর করো, কিন্তু ওরা ভোট কেন্দ্রে পৌঁছে দেবো না। কি বলে? ওদের তো কাজই ওটা। ওরা জানে যে সঠিকভাবে যদি ভোট হয় ওরা নির্মূল হয়ে যাবে। টিএমসি এবং বিজেপি, যাকে বিজেমূল বলে, টোটালটাই নির্মূল হয়ে যাবে সঠিকভাবে যদি ভোট হয়। তারা একটাই ভয় পাচ্ছে যে মানুষ যদি আইএসএফ কে ভোট দেয়, তারা যদি ক্ষমতায় না আসতে পারে, এটাই ভয় পাচ্ছে যে ক্ষমতায় না আসতে তাদের কি হবে আপনারা জানেন। তারা এমন ভাবে রাজ্যকে লুটছে, এলাকাগুলো লুটে বেড়াচ্ছে। এরপরে যদি টিএমসি সরকার ক্ষমতায় না থাকে, তাদের কিন্তু বাড়িতে থাকা যাবে না, বাড়িতে থাকতে পারবে না, তাদের বাড়ির বাইরে চলে যেতে হবে। সিপিএম সরকার 35 বছর রাজত্ব করেছে, তারা কিন্তু এখনো টিকে আছে, কিন্তু এদের ক্ষমতাচ্যুত হলে এদেরকে কিন্তু খুঁজে পাওয়া যাবে না। এরা যা কার্যকলাপ করছে।